না বসাই তো কোনোদিন তোর বেটার উরু দেশে ভগবান কিনের বাবার ক্ষমতা নাই ভীমকে দিয়ে গদাঘাত ওইখানে তোর বেটা অফ সাইড করে রেখে দিয়েছে। আর অফ সাইড করে রেখে দিলে গোলের বাঁশি রেফারি দেবে না, ওটা অফ সাইডের বাঁশি দেবে। হ্যাঁ, এইবার বলতে বলতে কাছে বলো বলো জগৎ একটা মেয়েকে 5 জনায় ভাগ করে খাচ্ছে। তুই একটা মেয়ে, তোর মুখে কথাটা শোভা পায় না মা। না দ্রৌপদী সুন্দরী 5 ভাইয়ের বউ, তা বলছে পাণ্ডবদের 5 জনার বউ দ্রৌপদী, তাহলে একটা মেয়ে 5 জনার বউ। এটা অন্য অর্বাচীন মূর্খ তারা বলবে তুই জননী গান্ধারী, তোকে আমি মা বলে সম্বোধন করছি, তোর সঙ্গে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে না। আমার ছেলে সাম্বের সঙ্গে তোর নাতনি লক্ষণা, তোর বড় ছেলে দুর্যোধনের মেয়ে লক্ষণার বিয়ে হয়েছে, সেই সূত্রে তোর বেটা আমার ব্যয় মশাই, আর তুই আমার ব্যয়ের মা। আবার আমার যে সখা বন্ধু অর্জুন, তার আবার তুই পিসিমা, তার বাবার বোন। তাহলে সেই সম্পর্কে তোর সঙ্গে আমার 2টো সম্পর্ক আছে, 5টা সম্পর্ক, তার মধ্যে এই 2টো মেন প্রধান। তাহলে তোকে আমি মা বলে ডাকছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুই এত জায়গা থাকতে দ্রৌপদীকে 5 ভাই বিয়ে করেছে, এইটা দেখতে পেলি? ছি ছি ছি, লাজ লাগে না রে ও মাতা গান্ধারী, ছি ছি ছি, লাজ লাগে না ও তোরে ভাগনা রে, লাজ লাগে না রে ও তোরে ও তো লাজ লাগে না রে ও এত স্বামী থাকতে কার গলায় মালা দিলি? এত স্বামী থাকতে কার গলায় মালা দিলি? ছাগলের গলায় মালা দিলি, ছি ছি, লাজ লাগে না রে ও দাদা গান্ধার, লাজ লাগে না রে ও সাদের লাজ লাগে না রে ও সাদের লাজ লাগে না রে। যে যেমন তার সঙ্গে তেমন একটু করতে হয়, না করলে হয় না। এইটা কুরুক্ষেত্রে আজকে তোর যা ভূমিকা, সেই ভূমিকা থেকে তুই আমার সঙ্গে একটু ইয়ার্কি করেছিস, সেই জন্য আমিও তোমার সঙ্গে একটু ইয়ার্কি করলাম যে এত লোক থাকতে ছাগলের পাঁঠার গলায় মালা দিলি। হ্যাঁ, এর একটা আলাদা অপভ্রংশের শব্দ আছে, সেটা আমি এখানে আর বললাম সেটা আমি ঢেকে রেখে বললাম ছাগলের গলায় মালা দিলি, এদের আলাদা ভাষা আছে, সেটা আমি আর বললাম। তা মাগো, এই জন্য তুই বুঝতে পারছিস দ্রৌপদীর একটাই স্বামী, আর 1 পঞ্চ 5 পঞ্চগুণ 1। তোকে যদি একটা ভালো উদাহরণ দিই তুই বুঝতে পারবি। যদি তুই ভক্ত গান্ধারী হোস, তুই সতী গান্ধারী, ভক্ত গান্ধারী নোস, ভক্ত গান্ধারী যদি হতিস তাহলে এই রূপ আমার বুঝতে পারতিস। একটা উদাহরণ তোকে দিয়ে আমি আমার পালাটা শেষ করব। হ্যাঁ, কি না, ব্রাহ্মপাদ নামে ঋষি অবন্তী নগরে মহাভারতের আদি পর্বে সম্ভবত ওই 172-73 পাতায় আছে, আমি যেটা বলছি। অবন্তী নগরের ব্যাঘ্রপাদ ঋষি পুত্র ছিল, আয়োধ্যৌম নাম তার, আমি জানাই প্রকাশ করে। আয়োধ্যৌম গুরুকুলের আচার্য, সে করে বেদ
বাগানধারী শেষ বয়েছে ভালো কথা শোন। এখন তো সবাই হারিয়ে গেছে, এবার আমার কাছে এসেছিস, একটু ভালো কথা শোন। আর ইয়ার কি মারা কথা না শুনে, যাতে তোরে মুক্তি হবে এই জীবনে, সেই কথা বলবো আমি রাজি বলো চাহা মদন মোহনে। মাগো এই ঋষি আয়োধ্যমর পাঠশালাতে যারা করত অধ্যয়ন, 3টে শিষ্য প্রধান ছিল, আজ প্রকাশে মোর বদন। 3টে শিষ্য প্রধান, তার মধ্যে বেদ নামে একটা শিষ্য ছিল। বেদ বয়কাত বেদ, আর বেদের শিষ্য উতঙ্ক ঋষি। আজ শুনুন শ্রোতা দল, বেদ হচ্ছে ঋষি আয়োধ্যমের একটা শিষ্য, উপমন্য, আরুণী আর বেদ। এই বেদের যে শিষ্য তার নাম হচ্ছে হর্ষৌত ইংয় উতঙ্ক। এই উতঙ্ক ঋষি আমার পুত্র বালক রূপে ছিল। বেদ গুরুর কাছে গিয়ে শিক্ষা নিতে এলো। এবারে 4 বেদে 14 শাস্ত্র শিক্ষা গ্রহণ করিবে। উতঙ্ক ঋষি আমার কথা নেবে। এবার বেদ গুরু রূপে তারে যথাসাধ্য শিক্ষা দিল। শিক্ষা দিয়ে তাকে পণ্ডিত করিয়া তুলিল। বেদের যখন 25-26 বয়স হয়ে যায়, 4 বেদ পূর্ণ রূপে শিখেছে সে ঠাই। ঋক্সাম যজু অথর্ব 4টে বেদ 25-26 বছরেই আয়ত্ত করে ফেলেছে উতঙ্ক। একদিন গুরু আমার পরীক্ষার কারণে আজ কি বলেছে উতঙ্ককে শুনুন নিজ কানে। বলছে প্রিয় শিষ্য মোর, শোনে রে আমার কথা। বাবা আমি অন্যত্র শিষ্য গৃহে যাব প্রকাশী বারতা। তোর হাতে রক্ষার ভার এই আশ্রমের দিলাম। রক্ষিবি এই আশ্রম তোরে রাখিলাম। এই কথার মধ্যেই মার পেঁচ। রক্ষিবি রায় কয়ের মধ্যে সে হসি বয়ে হসি। তোর হাতে এই আশ্রমে রক্ষার ভার দিলাম, তুই রক্ষিবি, রক্ষা 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 করবি। ওরে আমার রতন, এই কথা বেদ ঋষি বলেছে বচন। এবার শিষ্যকে ভার দিয়ে বেদ আমার বহির জগতে গেল অন্য শিষ্যের বাড়ি। বলছে আমার আসতে অনেক কদিন দেরি হবে। শিষ্য বলছে গুরুদেব শুনুন কথাগুলো, আপনার কোনো চিন্তা নাই গুরুদেব, আমি রক্ষিব যতনে, কোনো ক্ষতি হবে না আপনার এই আশ্রমে কাননে। এবার গুরুদেব চলে গেল, শিষ্য যতনে রক্ষা করে। আরে গুরুদেবের অর্ধাঙ্গিনী আমি বলি প্রকাশ করে। এই বেদ ঋষির যে অর্ধাঙ্গিনী যাকে বিয়ে করেছে, সেই অর্ধাঙ্গিনী গুরুদেবের তার থেকে অনেকটা বয়সে ছোট ছিল। হ্যাঁ, কিন্তু ঋষি উত্তঙ্কের কাছে সে গুরুমা। এই অর্ধাঙ্গিনী ঋতুমতি 4 দিনেতে হলো, 5ম দিনে 4র্থ দিনে স্নান করে 5ম দিনে এলো।
উতঙ্কের কাছে গুরুমা করিল নিবেদন। উতঙ্কের কাছে গুরুমা এসে করজোরে বলছে, উতঙ্ক তোমার হাতে ভার দিয়েছে রক্ষার কারণ আমার স্বামী তোমার গুরুদেব। এই আশ্রমের সমস্ত সম্পদ সব কিছু তোমাকে রক্ষা করার দায়িত্ব দিয়েছে। তুমি বলেছো যে আমি রক্ষা করব, রক্ষিবি বলেছ। তাহলে আমি ঋতুমতী নারী, আমার ঋতু রক্ষা করো। কেমন বিপদে ফেলে দিয়েছে আজ শুনুন শ্রোতা বড়। গুরুমা শিষ্যের কাছে নিবেদন করছে, এই নারীর মনের প্রবৃত্তি তুমি বোঝো অন্তরে। ঋতু স্নান করার পরে পুরুষ সঙ্গ করে, যদি পুরুষের সঙ্গ না হয় নারীত্ব বাঁচে না। ওই আমার উতঙ্ক মেটাও বাসনা। দেখুন গুরুমা শিষ্যের কাছে, গুরু এখন ওকে ভাত দিয়ে চলে গিয়েছে, দিয়ে বলছে আমার ঋতু রক্ষা করো। অর্থাৎ গুরুর কাজটা শিষ্যকে দিয়ে করাবে। কামিনী কামিনী এই মহামায়ার স্বরূপ। এই যে পুরুষকে চক্রাকারে ঘোরায়, এত তার রূপ। বড় বিপদে পড়েছে উতঙ্ক, করজোরে কয় মাগো তুমি আমার গুরু মাতা, বোঝো নিশ্চয় আমি কেমন করে মায়ের আমি ইজ্জত নিব। মাগো ক্ষমা করিয়ে দাও আমায়, আমার কথা ভাবো। কাঁদিতে লাগিল উতঙ্ক, রাজি তো হবে না। বলছে আমার নিজের জন্মদাত্রী মাও যা, তুমিও তাই, তুমি আমার গুরুর মা। আমি তোমার অঙ্গ কোনোদিন পরশন করব না। তারপর আমি তোকে অভিশাপ দেব, আমি তোকে অভিশাপ দেব। মাগো অভিশাপ তোমার আমি মাথায় পেতে নেব, তবু মাতৃ হনন কোনোদিন আমি করিতে না যাব। ওরে উতঙ্ক ওরে শিষ্য, গুরুর কাছে কথা দিলি, তাহলে আজ কেন আমার প্রস্তাবে বাধা দিলি? তোরে জন্মে হবে না মুক্তি, জন্ম জন্মান্তরে। শোনে রে আমার উতঙ্ক বলি প্রকাশ করে, ব্রহ্মচর্য আর সাধন কত কঠিন জিনিস দেখুন। উতঙ্ক বড় বিপদে পড়েছে। এহান সময়ে গুরু বাড়ি চলে এলো, আর হাসতে হাসতে অর্ধাঙ্গিনীর কাছে দাঁড়ালো। বলছে আমার শিষ্য উতঙ্ক নিশ্চয়ই ভালোভাবে আমার আশ্রম পাহারা দিল। অর্ধাঙ্গিনী মুখ টিপে টিপে হাসিল। বলছে হ্যাঁ হ্যাঁ তোমার শিষ্য ভালো, ভালো শিষ্যকে দায়িত্ব দিয়ে গেছে, সব কিছু রক্ষা করেছে, এত সুন্দর রক্ষা করেছে। আমার মনের বাসনা সব মিটে গেল, তাই মনের মধ্যে একটাই অভিপ্রায় জাগিল। গুরুদেব বলছে কি অভিপ্রায় গো? আমার অর্ধাঙ্গিনী, আমার শয্যা সঙ্গিনী, আমার ভজন সঙ্গিনী বলো। বলছে এই শিষ্য যখন তোমার কাছে প্রণাম করতে যাবে, তুমি তো বাড়ি এলে, এবার শিষ্য তোমার কাছে প্রণাম করতে যাবে, আমার কাছে তাই ওরে পাঠাবে। বলবো উতঙ্ক আশীর্বাদ তোরে আমি করব না, তোর গুরু মা আশীর্বাদ করবে, তোরে মিটিবে বাসনা। স্বামীকে বলে দিচ্ছে যেই আপনাকে প্রণাম করবে আর আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন, যে তো গুরুমায়ের কাছে যাও, কি আশীর্বাদ করবে দেখ। এইবার বেদের ঋষি যখন উতঙ্ককে হেরিল, প্রণাম করে উতঙ্ক বন্দনা করিল। বলছে ওরে মোরে প্রিয় শিষ্য, শুনলে আমার ঠাই, ওরে
আশীর্বাদ করার ক্ষমতায় আমার নাই। যে কে আশীর্বাদ করবে? গুরুদেব। তোরে গুরু মায়ের কাছে যারে, শোন রে বাছা ধন, ওরে ওখানেতে মিটে যাবে মনের কিঞ্চন। এবার করো জোরে ভয়ে ভয়ে। উত্তঙ্ক তো জানে যে আমি গুরু মায়ের অভিপ্রায় পূর্ণ করি নাই, না জানি কি বলিবে। আরে ভয়ে ভয়ে ছেলে আমার অন্তরে ভাবিবে। ভাবতে ভাবতে উত্তঙ্ক গুরু মায়ের কাছে গেল। বোঝে মা গো জননী তুমি জনকথা গেল, আমায় কি জন্য ডেকেছ মাতা? আমায় গুরুদেব পাঠিয়ে দিল, সত্য কথা প্রকাশ করো, শুনো কথাগুলো। বলছে শোন, আমার একটা প্রার্থনা তুই পূরণ করিস না। দ্বিতীয় প্রার্থনা, ওই পোষ্যনগরের নিরীপতি তার যে সহধর্মিনী, পোষ্যনগরের রাজার বউ সহধর্মিনী, তোরে তার কাছে যেতে হবে। শোন রে আমার বাণী, তার কর্ণ কুণ্ডল দুটো আমার এনে দিবি। ওরে আমার উত্তঙ্ক আমার কথা নিবি, আমার মনের আশা মিটে যাবে। কর্ণের কুণ্ডল নেব, ওরে সত্য কথা প্রকাশ করিলাম ভাবো। উত্তঙ্ক ভাবছে যাক বেঁচে গেলাম, আমি যাব। যত কঠিন কাজই হোক, সেই পোষ্য ভূপতির গৃহিণী তার শোভন কুণ্ডল যুগল আমাকে আনতে যেতে হবে। কিন্তু সেই শোভন কুণ্ডল যুগল আনা খুব কঠিন। পোষ্য ভূপতির রাজ্য কোথায়? সপ্ত তাল সপ্ত পাহাড়ের আরে, খানা খন্দর পার হয়ে, নদী সাগর পার হয়ে বহু পরিশ্রম করতে হবে। তবুই আমার উত্তঙ্ক মনেতে ভাবে, আমি গুরু মাতার সম্মান রক্ষা করব। তাই উত্তঙ্ক বাহির হয়ে গেল, জয় গুরু গোবিন্দ বলে প্রণাম জানালো। জয় গুরু গোবিন্দ যাই বলেছে, আমাকে প্রণাম করেছে, আর কি থাকতে পারি। আমি তখন জেগে গেলাম বৈকুণ্ঠ বিহারী। আমার শিষ্য রাস্তায় বেরোইছে, দেখুন আমি ভগবান যাই বলেছে জয় গুরু গোবিন্দ। আর আমার তখন সম্বিত, আমার তখন চেতন ফিরেছে যে ভক্ত আমাকে ডাকছে। আমি আর কি থাকতে পারি, আমি অদৃশ্যতেই উত্তঙ্কের পিছনে ধরি। ভক্তকে রক্ষা করার কাজ আমার। এবার হাঁটিতে হাঁটিতে উত্তঙ্ক রাস্তায় চলে যায়। আমার গুরু মাতা ধর্ম ঠাকুরকে কয়, ধর্মরাজকে করজোরে বলছে, ধর্মরাজ আমি পরীক্ষা করার কারণে উত্তঙ্ককে পাঠালাম, ওকে রাস্তার মধ্যে বিপদে ফেলো তোমারে জানালাম। ধর্মরাজ এসে ওকে বিপদে ফেলো, ও যেন ওই কাজটা করতে না পারে। দেবরাজ ইন্দ্রকে করজোরে কয়, আমার ওই শিষ্যকে বিপদে ফেলো, আমার মনের অভিপ্রায়। দেখুন কেমন মেয়ে, একে পাঠিয়ে দিল, দিয়ে এবার ধর্মকে ডাকছে, ইন্দ্রকে ডাকছে, বলছে ও যাতে ওই পশুভূতি, ওই শোভন কুণ্ডল যেন ভূপতির কথা